সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি নিটুল টাটা জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের একটি অতীত ঐতিহ্য, অনেক পুরনো ঐতিহ্য। আমরা একদিন আগেই সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপন করেছি দেশে, এবং তার একদিন পরেই মুসলিম সম্প্রদায়ের আরেকটি বড় ধর্মীয় উৎসব আশুরা পালিত হচ্ছে। এই দুটো বড় উৎসবের মাঝে একটু কালো ছায়া পড়েছে। আপনারা জানেন যে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গত মধ্যরাতে বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেই বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, তাকে স্মরণ করি। আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জঙ্গি হুমকি নিয়ে। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান এবং রয়েছেন সমাজতত্ত্ববিদ গবেষক খন্দকার সাখাওয়াত আলী। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। হোসনি দালানে বোমা হামলায় জড়িত স্বাধীনতা বিরোধীরা, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর তদন্ত কমিটি গঠন, অপরাধীদের ধরতে অভিযানে র্যাব পুলিশ। শোক আর ক্ষোভের মিছিলে পবিত্র আশুরার তাজিয়া মিছিল, বোমা হামলাকারীদের গ্রেফতার দাবি, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিন্দা। দেশকে অস্থিতিশীল করছে বিএনপি জামায়াত, বলছে আওয়ামী লীগ। বিএনপিকে ধ্বংসের সুদূর প্রসারী চক্রান্ত চলছে, অভিযোগ ফখরুলের। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার তাগিদ অর্থনীতিবিদদের, জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ। এবং শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের সেমিতে চট্টগ্রাম আবাহনী ইস্ট বেঙ্গলের সাথে ড্র করে আসর থেকে বিদায় ঢাকা আবাহনী। শিরোনামগুলো দেখছিলাম। শুরুতেই বলছিলাম যে বাঙালির গর্বের বিষয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতি, আরেকটি হলো অতিথিপরায়ণতা। সাম্প্রতিক কিছু ঘটনায় এই দুটি বিষয়ে আমাদের প্রশ্নের মুখে পড়েছে। আমি যেটি বলছিলাম যে শারদীয় দুর্গোৎসব 5 দিন ব্যাপী যে উৎসব, এটি অত্যন্ত স্বস্তির সঙ্গে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। যদিও নানান ধরনের আশঙ্কা, নিরাপত্তা বোধের অভাব ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবং আশুরা যখন উদযাপনের প্রস্তুতি চলছে তখন একটি ঘটনা ঘটল। এই যে আমাদের যে দুটি ঐতিহ্যের কথা বললাম বাংলাদেশের বাঙালির, এই দুটি ঐতিহ্য কি ক্ষয়ে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? এটা তো সহজভাবে বলা যাবে না, কারণ আপনি যেহেতু ক্ষয়ে যাচ্ছে কিনা বলছেন, আমরা প্রথমে বলবো দেশবাসীর জন্যেই আমাদের এটা একটা সাফল্যই বলবো। এখন সারা পৃথিবীতে যেভাবে আপনার সন্ত্রাসবাদ, যেটা আমরা বলি ভায়োলেন্স, বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় বাংলাদেশে এখন অনেক কম। বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটাও দুঃখজনক, কিন্তু তারপরে আমি বলবো সারা পৃথিবীর মাপে দেখতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, পাকিস্তানে, মধ্যপ্রাচ্যের কথা বাদই দিলাম, যা হচ্ছে সেই মাপে বাংলাদেশে এখনও যাকে বলা হয় এই সাম্প্রদায়িক অসম্প্রীতি বা সাম্প্রদায়িক দাঙ্গা অনেক কম হয়। তারপরেও ঐতিহ্যের কথা যখন বললেন, আমি একটু সংক্ষেপে বলি। অনেকে মনে করে থাকেন যে 1947 সনে যে দেশভাগ হয়েছিল, যার পরিণতিতে পাকিস্তান হয়েছিল এবং আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, অনেকে এটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে, কিন্তু কথাটা কিন্তু অর্ধসত্য মাত্র। পাকিস্তান আন্দোলন কোনো সাম্প্রদায়িক আন্দোলন ছিল না, ওটা ছিল রাজনৈতিক আন্দোলন। সেখানে সাম্প্রদায়িকতার মোড়কে অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক ক্ষমতার লড়াই এবং যেটাগুলো সাংস্কৃতিক আত্মপরিচয় বা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, তার তিনটা তালগোল পাকিয়ে এই আন্দোলনটা হয়েছিল। সেখানে একটা ঐতিহাসিক ভিত্তি ছিল। ভিত্তিটা হচ্ছে উপনিবেশবাদ। 200 বছরের ব্রিটিশ শাসনের ফলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে প্রগতির, এমনকি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রগতির যে বৈষম্য দেখা দেয়, সেইটাকে একসাথে নিয়ে একটা রাজনৈতিক আন্দোলন করার চেষ্টা হয়। একটা জিনিস বোঝা যাবে, এটা যে ধর্মীয় আন্দোলন নয়। যে মুসলিম লীগ পাকিস্তান দাবি করেছিলেন 1937 সন পর্যন্ত, তারা মুসলমানদের মধ্যে মেজরিটি দল ছিল না, এটা মনে রাখা খুব জরুরি। এবং তার নেতৃত্বের দিকে তাকালে দেখা যায় ইংরেজি শিক্ষিত, স্যুট কোট পরা উকিল সাহেবেরা এবং অধ্যাপক সাহেবরা, তারা এটা নেতৃত্ব দিতেন। মোহাম্মদ আলী জিন্নার দিকে তাকালেই বোঝা যায়। আর যেগুলি ছিল ধর্মীয় ওলেমাদের সংগঠন, জমিয়তুল উলামায়ে হিন্দ এবং জামাত ইসলামী, যেটা পরে গঠিত হয়। জমিয়তুল উলামায়ে হিন্দ গঠিত 1920-এর দশকে, জামাত ইসলামী 1940-এর দশকে। তারা দুটোই পাকিস্তান সমর্থন করেনি। পাকিস্তান হওয়ার পর অবশ্য আলাদা কথা। পাকিস্তান আন্দোলনের সময় ইসলামকে ব্যবহার করা হয়েছিল পাকিস্তান আন্দোলনের শক্তি বৃদ্ধির জন্যে, এবং পাকিস্তান হওয়ার পর বোঝা গেল সেটা যে কত অলীক ছিল। তখন পাকিস্তানের শোষক শ্রেণীর শক্তি বৃদ্ধির জন্যে আবার ধর্মকে ব্যবহার করা হয়েছিল। এইটাকে যদি আপনি সাম্প্রদায়িকতা বলেন, তাহলে একটা আংশিক ভুল হয় আমাদের। সেই দিক থেকে বলবো সেইটা ছিল বাঙালি মুসলমান সমাজের সাম্প্রদায়িক ঐতিহ্যের ইতিহাসে একটা ব্যতিক্রম মাত্র।
1971 যেটা হয়েছে বাংলাদেশে, যখন আমরা 23 বছরের পাকিস্তানের স্বাধীনতা মিথ্যা বলে টের পেলাম, তখন আমাদের যে লড়াই, সেই লড়াইতে অবশ্যই যেটাকে আমরা বলেছি নতুন বাঙালি জাতির জন্ম হলো, তার মানেটা কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্ম সম্প্রদায়ের ঐক্য প্রয়োজন হয়ে পড়ল। কাজে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন কেউ কেউ যুক্তির খাতিরে বলতে পারেন তাহলে 47 সনের দেশভাগটা সাম্প্রদায়িক অসম্প্রীতির ভিত্তিতে হয়েছিল, তাহলে কোনটা আমাদের নিয়ম, কোনটা আমাদের ব্যতিক্রম? আপনার কথা আমি বলবো 47 সনেরটা ছিল ব্যতিক্রম, যদি আমরা দীর্ঘ ইতিহাসে দেখি। কারণ সম্প্রদায় থাকলেই সাম্প্রদায়িকতা থাকবে এমন কোনো কথা নেই, যেমন জাতি থাকলেই জাতীয়তাবাদ থাকবে এমন কোনো কথা নেই। বাংলা ভাষার জন্ম হয়েছে কম করে হলে 1000 বছর আগে, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কথাটা অতি সাম্প্রতিক। এবং তাও দুই ধরনের বাঙালি জাতীয়তাবাদের কথা আমরা শুনেছি। ব্রিটিশ আমলে এক ধরনের, সেটা ছিল শুধুমাত্র হিন্দু জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বলা হতো, এই কথাটা পরিষ্কার বলা উচিত। বাঙালি মুসলমানরা এই প্রথম 1947-এর পরে লড়াই করে রক্ত দিয়ে প্রমাণ করলো যে আমরাও বাঙালি এবং আমাদের এই জাতীয়তাবাদ ধর্মভিত্তিক নয়, এটা সবার মধ্যেই। কাজে এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছে, এটা যদি আপনি দেখেন, এইটার মধ্যে আমি বলবো কমে যাচ্ছে না, একটা উত্থান পতন আছে। বাংলার বড় দুইজন কবির কথা বলে আমি শেষ করি। কাজী নজরুল ইসলাম আবির্ভূত হয়েছিলেন প্রথম মহাযুদ্ধের পরে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, কিন্তু তিনি মুসলিমদের মর্যাদার জন্য লড়াই করেছেন তার সাহিত্যে এবং জীবনেও। কিন্তু পাকিস্তান আন্দোলনের সময় 1940-এর লাহোর প্রস্তাব পাশ হওয়ার পর আর যে কবিরা দেখা দিয়েছিলেন, তার মধ্যে একজন বড় কবি হচ্ছেন ফররুখ আহমেদ। আমি তালিকা দীর্ঘ না করার জন্য বললাম, ফররুখ আহমেদ, তালিম হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ মাহফুজুল্লাহ পর্যন্ত অনেক কবির নাম করা যাবে। এরা সকলেই মনে করেছিলেন মুসলমানদের আত্মস্বাতন্ত্র্যের জন্য শুধু মুসলিম সমাজের কবি হব আমরা, কারণ ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আগের সব কবিরা যেহেতু হিন্দু এবং অন্য ধর্ম ছিলেন, সুতরাং আমরা মুসলিম পরিচয়টাকে বড় করে তুলব। নজরুলের মধ্যে যে মিশ্র অসাম্প্রদায়িক ভাব ছিল সেটা তারা বর্জন করার চেষ্টা করলেন। এই জন্য অনেকে বলেন ফররুখ আহমদ নজরুল ইসলামের উত্তরসূরি, সেই কথাটাও আংশিক সত্য। এখন যাই হোক, এখন বাংলাদেশে দেখা যায় জামাত ইসলামের মতো দল শুধুমাত্র ফররুখ আহমদকেই বাঙালি মুসলমানের কবি বলে প্রচার করতে চান, সেইখানে সাম্প্রদায়িকতাটা দেখা দেয়। আমি বলছি না যে ফররুখ আহমদ ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক ছিলেন। তাহলে ইতিহাসে আমি বলতে চাচ্ছি আপনাকে, আপনার কথার উত্তরে, এটা ক্রমশ কমে যাচ্ছে নাকি এটার মধ্যে একটা উত্থান পতন আছে? আমার ধারণা উত্থান পতন আছে। এবং যেটি বলছেন যে পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়েছে, আমি খন্দকার সাখাওয়াত আলী আপনার কাছে আসতে চাই যে পাকিস্তান প্রতিষ্ঠার পর বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন তো একটা অসাম্প্রদায়িক চেতনায়, যেটি অধ্যাপক সলিমুল্লাহ বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেভাবে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা সমস্ত সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায়। এখন কি এই বাংলাদেশে আবার রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে নানান রকমের এই যে সম্প্রীতি নষ্টের প্রচেষ্টা লক্ষণীয় যেগুলো, এটা কি এই রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহারের কারণে? ধন্যবাদ আপনাকে সাইফুল। একটা সুবিধা হলো সলিমুল্লাহ ভাইয়ের সঙ্গে বসলে ইতিহাসের পরিপ্রেক্ষিতটা উনি সামারি করে দেন, যার পরিপ্রেক্ষিতে কথা বলা অনেক সহজ হয়ে যায়। উনি উপনিবেশিকতার প্রসঙ্গ টেনে 47 এবং 71-এর যে ব্যাখ্যাটা দিলেন, এটা পুনরাবৃত্তি না করে যদি আমরা আজকের পরিপ্রেক্ষিতে ধর্মের ব্যবহার নিয়ে আলাপ করি এবং বাংলাদেশকে সেই জায়গায় খুঁজি এবং কালকের ঘটনাটির মধ্যে তার পেনিট্রেশনটা কতটুকু সেটা যদি দেখবার চেষ্টা করি, তাহলে একটু ভিন্নভাবে দেখতে হবে। সাম্প্রদায়িকতাকে দুটো স্কুল অফ থটের জায়গায় সলিমুল্লাহ ভাই বলবার চেষ্টা করেছেন। একটা হচ্ছে যে দেশভাগকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্পর্কের জায়গা থেকে, যেটি ব্রিটিশরা ভাগ করে শাসন করার নীতি নিয়েছিল, সেই জায়গা থেকে একটা স্কুল অফ থটস দেখেন। কিন্তু আরেকটা জায়গায় কিন্তু আমরা বের করেছি 71 তৈরি করার মধ্য দিয়ে, যেটি হচ্ছে যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলিম যে জাতীয়তাবাদের ভিত্তিতেই 47 হয়েছিল, তাকে নাকচ করে দিয়েই কিন্তু এ দেশ হয়েছে এবং সেই রক্ত মিলেছে আমাদের স্বাধীনতায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার। কিন্তু এখন যে ধর্মের ব্যবহারটা, এটা শুধু স্থানিক বিষয় নয় বা আঞ্চলিক বিষয় নয়, এটিকে বৈশ্বিক দৃষ্টির জায়গা থেকেও আমাদের মনে হয় আলো ফেলাটা দরকার। আমি মনে হয় সলিমুল্লাহ ভাই এই জায়গাটা পরবর্তীতে আমরা আলোচনায় টানতে পারি। কারণ 90-এর পরে যেটা সলিমুল্লাহ ভাই বলবার চেষ্টা করলেন, আপনি দেখবেন রাজনৈতিক স্টেক হোল্ডার হিসাবে 47-এ 3টি রাজনৈতিক শক্তি ছিল। মুসলিম লীগ, যারা দেশভাগের সঙ্গে সরাসরি যুক্ত, কংগ্রেস ছিল, জামাত ইসলাম ছিল, আরেকটি শক্তির কথা আমরা আজকে হয়তো ভুলে যাই, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি ছিল। এখন কিন্তু ক্ষমতার ভারসাম্যের জায়গাগুলোতে পরিবর্তন হয়েছে। আজকে মুসলিম লীগ অনুপস্থিত, জামাত ইসলাম সেই জায়গাটা একটা নিষিদ্ধ জায়গায় কিন্তু ক্রমান্বয়ে চলে যাচ্ছে এবং
আওয়ামী লীগের সঙ্গে যে শক্তিটি প্রতিদ্বন্দ্বিতা করছে রাজনৈতিকভাবে, সেটি হচ্ছে যে মুসলিম লীগের এক ধরনের সংস্কার নিয়ে, সেটা হচ্ছে বিএনপি। সো আমাদের রাজনীতিতেও কিন্তু এই হ্যাংওভারটা আছে, যেটি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আমরা কিন্তু সমন্বয় করে দেখবার চেষ্টা করতে পারি। 90-এর দশকে যেটা হলো, সোভিয়েত ইউনিয়ন পড়ে যাওয়ার পরে দার্শনিকভাবে এককেন্দ্রিক যখন বিশ্ব হলো, তখন ইসলামকে কিন্তু জিহাদের জায়গাতে আমেরিকা তার বিবেচনায় নিল। এবং আজকে আপনি দেখবেন যে কালকের যে ঘটনাটি ঘটছে, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। কারণ শিয়া সুন্নির যে পার্সেন্টেজ আমাদের সমাজে, এটা কিন্তু আন্তবিরোধের ইতিহাস কিন্তু খুব বেশি নয়। আপনি হাজী মহসিন কিন্তু উনি মানে শিয়া ছিলেন। সো আমাদের সৈয়দ আমির আলী সেও কিন্তু ছিলেন। সো এরা কিন্তু একটা সংস্কারবাদী মুসলিম অংশ এবং এনলাইটেন অংশ, এবং এদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এবং সুন্নি শিয়া এই দ্বন্দ্বটা খুব ছোট, একজন মারা গেছে বটে, কিন্তু আপনি বিশ্ব মানচিত্রের জায়গা দিয়ে গত 3-2.5 দশকে যদি দেখেন, ইরাকে, ইরানে, সিরিয়াতে, তারপরে প্যালেস্টাইনে এবং বাহরাইনে এর কিন্তু সংখ্যাগুলো মেলালে একটা চিত্র প্যাটার্ন আপনি পাবেন। সো আমাদের ক্রমশই খুঁজতে হবে যে আমরা সমস্ত ঘটনাগুলোকে স্বাধীনতা বিরোধী বলে হয়তো একটা জায়গায় নিশ্চিতভাবেই সেই জায়গাটা হয়তো একটা আছে, কিন্তু এর সঙ্গে আন্তর্জাতিক যে বৈশ্বিক রাজনীতির ধর্মকে ব্যবহার করা এবং সেটা দ্বারা নিয়ন্ত্রণ করা, সেটা দেখবার সুযোগ আছে। কারণ এই সাউথ এশিয়াতে বাংলাদেশ একটি মাত্র দেশ, যেটা সলিমুল্লাহ ভাই বলেছেন, যে মাত্রার বিচারে আমরা কিন্তু আত্মতৃপ্তি নিতে পারি এবং এখনও কিন্তু পারি, যেটা কিন্তু আমরা ধর্ম উগ্রবাদিতাকে কিন্তু কন্ট্রোল করছি। আপনি 3টা ঘটনাকে কেন্দ্র করে যদি দেখেন এই মাসেই, যে আমরা 2টি যুদ্ধ অপরাধীর বিচার আমাদের পেন্ডিং আছে, এবং যারা মুক্তিযুদ্ধের সময় সত্যিকার অর্থে মানে নিজেরা খুনি, এবং তারা 2টো রাজনৈতিক শক্তিকে রিপ্রেজেন্ট করে, যেখানে পুরো বিশ্বে এই রকম হানাহানির মধ্যে আছে, সেখানে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সাহস করছি আমাদের মানে 71-এর যে ক্ষত অংশটা, সে ক্ষত অংশের ইতিহাস মেরামতের কাজে। এবং এই জায়গাটি বিপজ্জনক একটা মোড় নিতে পারে যদি আমরা জনসম্পৃক্ততার জায়গাটা ভুলে যাই। আজকে আমি বলবো যে আপনি যেটি বললেন যে দুর্গা উৎসব যেটি হচ্ছে, যেটা আমরা দুর্গা পুজোর বলার চেয়ে উৎসবের বলি, এবং মহরম যে জায়গাটা হচ্ছে, সেখানে কিন্তু এটা একটা সাংস্কৃতিক রূপের জায়গায় অনেক দিন পরে গেছে। হ্যাঁ, অনেকে বলবার চেষ্টা করেছে যে কেন আমরা এই ঘেরাটোপের মধ্যে, অর্থাৎ সেখানে সিকিউরিটি কোশ্চেন্সটি কিন্তু বড় আকারে দেখা দিচ্ছে। এই যে সিকিউরিটির সঙ্গে আমাদের কিন্তু মানে নিরাপত্তা ইস্যুতে, আন্তর্জাতিক নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা, গোষ্ঠী নিরাপত্তা, এই ডাইনামিক্সে কিন্তু আজকে ধর্মের ব্যবহার এবং সাম্প্রদায়িকতার ব্যবহার। আমি একটু বৈশ্বিক প্রেক্ষিতে যেটি দেখার চেষ্টা করছিলাম সন্ত্রাসবাদটাকে, বৈশ্বিক সাম্প্রতিক সময়ে আল কায়দা হলো সবচেয়ে বড় থ্রেট এবং বিশ্বব্যাপী এটি, এরপর যেটি এসছে আইএস, এবং আমাদের দেশে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার পরপরই আমরা দেখতে পাই যে আইএস দাবি করে অনলাইনগুলোতে, সামাজিক মাধ্যমে এটা দাবি করা হয়। কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের যারা দেশ পরিচালনা করছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কেউই, যে বিরুদ্ধ রাজনৈতিক পক্ষের কথা বলছেন, তারা কেউই এই আইএসের অস্তিত্ব স্বীকার করছেন না। এবং আমরা গণমাধ্যমে কিছু খবরও দেখেছি যে যারা এই সামাজিক অনলাইনগুলোতে এই দাবিটা করেছে, সেগুলো এই বাংলাদেশের কোনো না কোনো জায়গা থেকেই করা হয়েছে। তার মানে এটিকে মানে ব্যবহার করা হচ্ছে যে অভ্যন্তরীণ কোনো সন্ত্রাসী অথবা কোনো চক্র যে আইএসকে ব্যবহার করে এটাকে একটা বৈশ্বিক রূপ দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় আপনার অনুমান ঠিকই আছে। আমাদের ভিতরের লোকেরাই তো বিভিন্ন নাম গ্রহণ করতে পারে, আজকে এই নাম, কালকে সেই নাম, পরশু সে নাম নিতেই পারে। কিন্তু যে জনশক্তি, তারা আইএস নামে নিক, জেএমবি নামে নিক, জামাত নামে নিক, হিজবুত তাহরির নাম নিক, তারা অনেক নাম নিতে পারে। তারা যদি এই দেশের বাসিন্দা হয়, তাহলে তাদেরকে আমরা অভ্যন্তরীণই বলবো। কিন্তু তাদের সাথে সহযোগী, যেমন তাদের অর্থ যোগানো, অস্ত্র যোগানো, বুদ্ধি যোগানো, বা এমনকি বাইরের প্রচারণা, ইন্টারনেটে তাদের আইপি অ্যাড্রেস, এটা বাইরেরও হতে পারে। আমি সেই দিকে না গিয়ে বলি যে একটু পিছনের দিকে ফিরে তাকাই না কেন আমরা। এই যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যার মাথা ধরিয়ে দিলে 1 লাখ পাউন্ড পুরস্কার, কি আইজ্যাক রবিন,
মেনাহেম বেগিন, এরা হলো প্যালেস্টিনি সন্ত্রাসবাদী, মানে এরা ছিল ইহুদি। ব্রিটিশরা তাদেরকে ধরে দেওয়ার জন্য তারা এত সন্ত্রাসবাদী ছিল, হ্যাঁ তাদের পুরস্কার ঘোষণা করেছিল, সেই বিজ্ঞাপন এখনও আছে, একে ধরিয়ে দিন 1 লাখ পাউন্ড পুরস্কার। কিন্তু তারাই পরবর্তীকালে শান্তিতে নোবেল পেয়েছে। আমি একটু বলছি, প্যালেস্টাইনিদের সম্পর্কে 1968 সনের পর থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বিমান হাইজ্যাক বলে একটা কৌশল আবিষ্কার করেছিল। আপনারা জানেন ইয়াসের আরাফাতের অনুসারীদের মধ্যে, যেটাকে আল ফাতা বলা হয়, সেটা ছাড়াও আর অন্যান্য দল ছিল। লায়লা খালেদ বিখ্যাত হয়েছেন, তারা 1977 পর্যন্ত এটা অব্যাহত রেখেছিলেন। তারপরে তারা দেখে যে এই কৌশল সফল হচ্ছে না, তখন তারা ইন্তিফাদার দিকে গেলেন। আমি কথাটা বলছি, এই জিহাদ জিনিসটা মুসলিম বিশ্বের 300-400 বছর ধরে আন্তর্জাতিক করতে কেউ ব্যবহার করতে না। জিহাদ শব্দের 2টা অর্থ, একটা হচ্ছে বৃহত্তর জিহাদ, আপনার নিজের লোভের বিরুদ্ধে, লালসার বিরুদ্ধে লড়াই করা, ইসলামে বলে জিহাদ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা। আর একটা হচ্ছে ক্ষুদ্র জিহাদ, যেটা হচ্ছে এই রাজনৈতিক জিহাদ। এইটা যে বড় করে আসলে, এটার পেছনে কিন্তু আমেরিকানদের একটা বড় ভূমিকা আছে। আমি বলবো ব্যাপক অর্থে পাশ্চাত্যের একটা বড় ভূমিকা আছে। যেটা কি, আফগানিস্তানে রাশিয়ানরা আসার পর তখন তারা যোদ্ধা খোঁজার জন্যে সুদান, মিশর, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া সব জায়গাতে গিয়ে তারা সৈন্য রিক্রুট করলো, সৌদি আরব শুদ্ধ। সেইখানে বললো কি, তোমাদের মুসলিমদের একটা দেশ বিদেশিরা দখল করেছে, বিদেশিরা দখল করলে তার বিরুদ্ধে জেহাদ করা ফরজ। এই আওয়াজ নিয়ে তারা যাদের এনেছিলেন, তার মধ্যে ঘটনাচক্রে একজনের নাম ওসামা বিন লাদেন। মানে সেখানেও সেই ধর্মকেই ব্যবহার করে। হ্যাঁ, দেখেন তখন আবার সেই ওসামা বিন লাদেনের সাথে কী কারণে তাদের বেঁধেছে সেটাও পরিষ্কার। দেখা যাচ্ছে এখন লাদেন মারা যাওয়ার পরে যে সৌদি আরবে মার্কিন সৈন্যের উপস্থিতি তিনি প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন একই যুক্তি দিয়ে, যেই কারণে আফগানিস্তানে রাশিয়ানদের থাকা ঠিক নয়, সেই কারণে আমেরিকানদেরও সৌদি আরবের পবিত্র ভূমিতে থাকা ঠিক নয়। এটা তার যুক্তি। আমেরিকানদের সাথে তার অনেক বাতচিত হয়েছে, শেষ পর্যন্ত তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তখন ও বলতো যে কি, ওরা হলো ট্রাইবাল লজিক। ট্রাইবাল লজিকটা কি, যে তারা মনে করে বন্ধুত্ব, বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতা, এই 2টা ভাষায়। যদি তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে কথা ভঙ্গ করবে না, যদি কথা ভঙ্গ করো তাহলে তুমি আমার শত্রু হলে তাহলে আমি প্রতিশোধ নেব, ক্ষমতা থাক আর না থাক। এই হয়েছে তাদের বিরোধের পটভূমি। এখন সেইটার স্পিল ওভার যাকে বলে, সেটা আইএস পর্যন্ত গেছে, আমাদের দেশ পর্যন্ত আসছে। তার মানে হচ্ছে কি, বালকে যদি ঘরে আগুন দেয়, আগুন তো লাগবেই। অর্থাৎ ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার এই যে বিপদ, এটা একটা নগদ উদাহরণ। 80-র দশকের শুরু থেকেই যখন আফগানিস্তানে রুশ সেনারা আসলো, তারা সেখানে 10 বছর ছিল। এই লাদেনের বাহিনী, এরা মুসলিম সেনারা লড়াই করে রাশিয়ানদের তাড়িয়ে দিল। রাশিয়ানরা তো আফগানিস্তানের প্রতিবেশী, কিন্তু আমেরিকানরা এখনও রয়েছে আফগানিস্তানে, সুতরাং সেখানে লড়াই কিন্তু অব্যাহত আছে। সেইখানে বাংলাদেশে যারা সন্ত্রাস করছে তাদের অনেকেই আমরা জানি আফগান ফেরত, ওইখানে ট্রেনিং। এই জন্য বলছি, একটা দগদগে ঘা জিয়ে রাখতে নেই, এটা রাজনৈতিক সমাধান দরকার। পৃথিবীতে সমস্ত যুদ্ধের শেষ লক্ষ্য কী? শান্তি প্রতিষ্ঠা। আমি বলবো পাশ্চাত্যের নেতৃত্ব সেই শান্তি প্রতিষ্ঠায় যে ব্যর্থ হয়েছে তার কারণও আছে। এখন আইএসের বিরুদ্ধে যে লড়াইরা চলছে সিরিয়ার সাথে, সেখানে আমেরিকানরা যদি সাময়িকভাবে হলেও আসাদকে একটু শান্তি দিত, বিরতি দিত, তাহলে কিন্তু একটু উবিয়ে যেত। তারা কিন্তু আইএসকে জীবিত রেখেছে, এবং সেই জন্য এখন যখন রাশিয়ানরা সেখানে বোমাবর্ষণ শুরু করেছে, তখন পাশ্চাত্য একেবারে আতঙ্কিত হয়ে বলছে কি, তাহলে রাশিয়ানরা কেন এখানে আসবে? আমি চাই আন্তর্জাতিক রাজনীতির এই ঘোর প্যাচ আমরা সাধারণ মানুষ বুঝি না, কিন্তু তার প্রভাব তো আমাদের গায়ে এসে পড়ে। এখন দেখেন ইয়েমেনে যে লড়াইটা হচ্ছে, এটার প্রধান লাইন হচ্ছে শিয়া সুন্নি লাইন। যেমন ইরান আছে এক দলের পেছনে, আর সৌদি আরব আছে আরেক দলের পেছনে। এইটা নিয়ে বাংলাদেশে কোনোদিন বিরোধ হয়নি আমাদের ইতিহাসে, কিন্তু এই যে আজকে বোমাবর্ষণটা হলো, এতে বোঝা যাচ্ছে ওইটার স্পিল ওভার ইফেক্ট এসে পড়ছে, অর্থাৎ উপচে পড়ছে পাত্র থেকে। আমাদের একটা কথা আছে, 500 পাত্রের মধ্যে 10 ধরে না, 10 মধ্যে 5 ধরতে পারে, এটা উপচে পড়ছে। সেই জন্য বলছি, মধ্যপ্রাচ্যের সংকট বা পৃথিবীর যে সংকট, যেখানে ধর্মকে ব্যবহার করার ফলে এই কুফল ফলেছে। ধর্মকে ব্যবহার করে তারা করেছে কি, তারা সাদ্দামের মতো আধা ধর্মীয় আধা ধর্মনিরপেক্ষ সরকারকে উৎখাত করেছে। গাদ্দাফি কিছুটা একটা ধর্মঘোষা ছিলেন, তারই উৎখাত করে এখন তার জায়গায় যা বসেছে তা আরও বেশি ধর্মীয়। তার মানে আমাদের দেশেও দেখা যাবে, একটা কথা মনে রাখতে হবে, 1947 সনে এই দেশভাগ যারা করেছিল, 1971 সনেই তারাই আবার এই দেশকে স্বাধীন করেছে। মানে এই দেশের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঐক্যের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, কথা সত্য। কিন্তু সত্যের আরও একটা অংশ আছে, সমাজবিজ্ঞানী হিসেবে শাখাবাদ নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, এর নেতৃত্ব তারা দিয়েছেন, তারাও বাঙালি মুসলিম। অর্থাৎ তাহলে বাঙালি মুসলিমদের মনোভাবটা কি? তারা কি সাম্প্রদায়িক নাকি তারা অসাম্প্রদায়িক? এর কোনো স্পষ্ট জবাব নেই। তাদের জবাব হচ্ছে কি, তারাও অন্য গোষ্ঠীর মতো মানুষ, তাদেরও স্বার্থ চিন্তা আছে, তাদেরও আত্মপরিচয়ের চিন্তা আছে, তারাও ক্ষমতা চায়। যদি ন্যায্য শেয়ার না পায় তারা করবে। আমি বলছি, আজকেও যে মধ্যপ্রাচ্যের ধর্মভিত্তিক সংঘাত, এটার মূল কিন্তু ধর্মে নয়, এটার মূল কিন্তু আমি আবারও বলবো অর্থনৈতিক সংঘাত, রাজনৈতিক ক্ষমতা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়, মর্যাদাবোধ। বিশ্বব্যাপী মুসলমান জনসাধারণ যারা বিদেশে প্রবাসে থাকে এবং যারা অন্যান্য দেশে থাকে, তারা নিজেদের মর্যাদাবোধে কোথাও না কোথাও আহত।
সেইটাকে কেন্দ্র করে এই জাতীয় উগ্রবাদী সংগঠন গড়ে উঠছে। তাহলে আমাদের যদি সমস্যার সমাধান করতে হয় গোড়ায় যেতে হবে না? বর্তমানে রাজনৈতিক সমাধানের প্রতি জোর দিচ্ছেন। আমরা রাজনৈতিক সমাধান নিয়ে আপনার আর বক্তব্য শুনবো একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, এই আলোচনা আরও চলবে। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জঙ্গি হুমকি নিয়ে। খন্দকার সাখাওয়াত আলী, আপনি বিরতির আগে একটি বিষয় বলার চেষ্টা করেছেন যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এবং অনেকগুলো হুমকি কাজ করছে। আমাদের যে আমরা অনেক সম্প্রীতির বাঙালির ঐতিহ্য এগুলো নিয়ে গর্ব করি বটে, কিন্তু যেসব ঘটনা ঘটছে এগুলো অনেক মানে আমাদেরকে আতঙ্কিতও করে, মানুষকে আতঙ্কিতও করে। এই হুমকিগুলো আসছে সব ধর্মের আবরণেই, এবং আপনি যুদ্ধ অপরাধীদের প্রসঙ্গটা এনেছিলেন। এই যে বিচার চূড়ান্ত পর্যায়ে দুজনের, এগুলোর কারণে কি এখন এই অস্থিতিশীল বা অশান্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এটা দুটো কারণে ঘটতে পারে। এটা প্রধানত কারণ সেটা তৈরি করেছে পরিস্থিতিটাকে, কিন্তু যেটি পরিপ্রেক্ষিতে আমি নিয়ে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা একটা নতুন ফেনোমেনা, এই যে সুন্নি শিয়ার ব্যাপারটা, এবং যেখানেই মানে আন্তর্জাতিক স্পেলওভারের যে প্রশ্নটা সলিমুল্লাহ ভাই আনলেন, সেখানে সম্পৃক্ত করার বিষয়টি আছে। আপনি দেখবেন যে উনি 80 দশকের কথা বললেন, এবং সেই সময় প্র্যাক্সিস জার্নালে আমরা তখন অনেক তরুণতম, কিশোর বয়স, তখন কিন্তু উনি চমৎকার এই পরিপ্রেক্ষিতটা তুলে ধরেছিলেন সেই তরুণ বয়সে। তো ওই যে একটা পলিটিক্যাল ইকোনমির অ্যাসপেক্ট থেকে যদি আমরা রাজনীতিকে দেখতে সুযোগটা না নেই, এবং ধর্মর যে এই সম্পৃক্ততার যে জায়গাটা, যেটা সোশিও ইকোনমি পার্সপেক্টিভ থেকে দেখা, মানে সোশিওলজিক্যালিও দেখা, সেই জায়গাটা কিন্তু মিস করে গেলে হবে না। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু এর বাইরে বিশ্ব পরিপ্রেক্ষিতে জ্ঞানগতভাবেও বিশ্লেষণ করার সুযোগ আছে। কারণ এটা পশ্চিমা বিশ্ব তাদের মতন করে একটা ব্যাখ্যা দাবি করে বা বিশ্লেষণ করে, কিন্তু আমাদের দিক থেকে কিন্তু এই জায়গাটা নিজেদের মতন করে কিন্তু দেখতে হবে, না হলে এর শক্তির দিকটা এবং দুর্বলতার দিকটা আমরা দেখতে পাবো না, এবং কৌশলগত দিকটাও কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারবো না। এখানে তিনটি জায়গা আমি মনে করি যে আমাদের বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন। একটি দেখবেন যে সহিংসতার রূপগুলো পরিবর্তন হচ্ছে, এবং সেই সহিংসতার রূপের সঙ্গে কিন্তু গ্লোবাল এই লিঙ্কগুলো কিন্তু খোঁজা দরকার। এবং এই জায়গাতে আমি একটি কথা বলে বিশেষভাবে সুযোগ নিতে চাই যে সলিমুল্লাহ ভাই যে জায়গাটা একটা সমাজতাত্ত্বিক বিশ্লেষণের দাবি রাখলেন, যে জায়গায় আমাদের শক্তির দিক, আপনি আজকে কিন্তু অসাম্প্রদায়িক রাজনীতির কথা আমরা যখন বলছি, এবং বাংলাদেশ যখন সেই জায়গায় আবার যাচ্ছে তার মূলধারার জায়গা থেকে, তখন কিন্তু কিছু আমাদের নেতাদের, পুরনো নেতাদের কথা আমরা ভুলে যাই। যেমন বদরুদ্দীন ওমরের বাবা হাশমি, আবুল হাশেমের কথা, যিনি বঙ্গবন্ধুরও কিন্তু নেতা ছিলেন। এনারা কিন্তু একটা প্রগতিবাদী মানুষ ছিলেন। ওনারা মুসলিম আইডেন্টিটির মধ্যেও কিন্তু অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং প্রগতিশীল চিন্তার জায়গাটা ছিলেন। সর্দার ফজলুল করিমের মতন মানুষরা, যারা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত মানুষ, তারাও কিন্তু প্রাথমিকভাবে এদের ডানার নিচে মানুষ হয়েছেন এক অর্থে। এবং আজকে সোশিওলজির যিনি আমাদের এখানে প্রতিষ্ঠাতা নাজমুল করিম, এই পুরো গ্রুপটাই কিন্তু উনার দ্বারা প্রভাবিত একটি গ্রুপ ছিল। এখানে আমি এই কথাটা এই কারণে তুললাম যে বৈশ্বিকভাবে আমাদের দেশে এই যে জঙ্গিবাদকে বোঝার জন্য যে ওয়েস্টার্ন লেন্সটা আমরা ব্যবহার করি, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের জন্য বিপজ্জনক। এর কিন্তু আমাদের নিজস্ব বাস্তবতায় এর ব্যাখ্যা বিশ্লেষণটা দাবি করা দরকার। এই যে ইন্ডিজিনিয়াস নলেজটা, যেটা জাতীয় স্বার্থের প্রশ্নে এবং আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে যেটি যুক্ত, তার সঙ্গে সমন্বয়ের ধারার হিসেবে, শক্তির দিক হিসেবে তুলে আনা দরকার। আমরা কোথায় অসাম্প্রদায়িক? আমরা ওই জায়গাটাই অসাম্প্রদায়িক। আপনি দেখবেন যে আজকে এই বাংলাদেশে এরকম একটা পরিস্থিতিতে, বিশ্ব পরিপ্রেক্ষিতে দুটো ধর্ম উৎসব পালন করছি আমরা পাশাপাশি, এবং খুব কম সহিষ্ণুতার
সহিংসতার জায়গা থেকে, এবং যেটুকু হচ্ছে সেটুকুটা আমাদের বিবেচনায় নেওয়া দরকার, যেটাকে বাইরের ইন্ধনে হচ্ছে কিনা। এবং এই জায়গাটা আমি যে জায়গাটা বলবো যে আমাদের বুদ্ধিভিত্তিকতার জায়গায় একটা চরম দৈন্যতা দেখা দিচ্ছে, যেটি হচ্ছে সরকারের দলীয় রাজনীতিক ফ্রেমেই যেন আমাদের বুদ্ধিভিত্তিকতাটা যেন চর্চা হচ্ছে। এটা সরকারকে সমর্থন করার জন্য ভালো রাস্তা নয়। বুদ্ধিভিত্তিকতার জায়গা থেকে সেই ফেনোমেননগুলো দেখা, যেটি আমাদের বৈশ্বিক প্রবণতাগুলো যেন আরও বড় স্পষ্ট হয়। বৈশ্বিক প্রবণতাগুলো এবং স্থানীয় শক্তিগুলো যদি আমরা বিশ্লেষণ করতে পারি, তবেই কিন্তু সরকার কৌশলগতভাবে সঠিক জায়গায় যেতে পারে। ধন্যবাদ। এই জায়গায় একটা সমাজবিজ্ঞানের জায়গা থেকে আমি মনে করি আমাদের প্রচণ্ড একটা গ্যাপ থেকে যাচ্ছে। ঘুরে ফিরে সেই রাজনৈতিক সমাধানের কথাই আসছে, এবং আপনি বলার চেষ্টা করছিলেন যে সন্ত্রাস জঙ্গিবাদের যে হুমকি, এটি রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। সেটি কিভাবে? না, কথা হচ্ছে সমস্যাটার উৎপত্তি কোথায়, এটা যদি আমরা সত্যি বুঝতে পারি। ডাক্তার যেমন রোগ নির্ণয়ের সময় শুধুমাত্র লক্ষণের চিকিৎসা করেন না, রোগের কারণ নির্ণয় করতে হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না, এই জন্য বলছি যেটাকে কারণ নির্ণয় বলি, ইংরেজিতে যেটাকে ডায়াগনোসিস বলে, সেটাই হচ্ছে আসল। আমার রোগ নির্ণয় যদি সঠিক হয়, চিকিৎসা অর্ধেক হয়ে গেছে, বাকিটা হলো বাস্তবায়নের ব্যাপার। এখানে আমরা বাস্তবায়নের জন্য সবাই উদ্গ্রীব। যেমন আমরা সকলেই বলি পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ কেন গ্রেপ্তার করছে না। সেটা তো করতেই হবে, যারা বোমা বিস্ফোরণ করেছে তাদের গ্রেপ্তার করতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই যারা বোমা বিস্ফোরণ করায় তারা কারা, এটা খুঁজে পরিচয়টা বের করা দরকার। যিনি বোমা ফোটাতে আসেন তিনি একটা ক্রীড়নক মাত্র, তার পেছনে বোমাটা যারা সাপ্লাই করে, যারা বানায়, যারা অস্ত্র দিয়ে, তাদেরকেও বের করতে হবে। আমি এখানে একটু আপনাকে কানেক্ট করি যে দুটো ঘটনা। একটি হলো যে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা বিস্ফোরণ, এবং তার একদিন আগে একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় একজন এবং দুটি ঘটনার পরই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু একটা ইঙ্গিত করেছেন যে স্বাধীনতা বিরোধী চক্র, এবং নাম ধরে বলেছেন জামাত শিবিরের সঙ্গে জড়িত। এবং এই বোমা বিস্ফোরণ যে বোমার আলামত পাওয়া গিয়েছে এবং তার আগের দিন যে বোমাগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোর সঙ্গে মিল রয়েছে। তারা ইঙ্গিত করছেন যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র এর পিছনে। তাদের এই ইঙ্গিত অমূলক না সমূলক সেটা আমি বলবো না, আমি বলছি যে এই দেশে কারণ বিদ্যমান। সেই কারণগুলো যদি আমরা খুঁজে বের করতে চাই, দেখা যাবে কি কারণগুলো দু রকমের হয়। একটা হচ্ছে সাময়িক রাজনৈতিক বিরোধ যেটা আছে, যেমন জামাত এবং বিএনপির সাথে যুদ্ধ অপরাধের বিচারকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকারের একটা বিরোধ রয়েছে। এখন এখানে ডিসাইসিভ ফ্যাক্টর কোনটা, জনগণ কোন পক্ষে, তো জনগণকে বিশ্বাসের মধ্যে আনতে হবে। আমি যে জামাত বা বিএনপির মতো যারা এই ধরুন এই কথাটা সত্য, অনুমানটা সত্য, তাহলে এটাকে দমন করবার জন্য সবচেয়ে মোক্ষম হাতিয়ার হচ্ছে জনগণ। তো জনগণের মধ্যে এই ব্যাপারে কতটুকু সচেতনতা আছে কারণ সম্পর্কে এটাই বলার জন্য বলছি। অনেক সময় কীভাবে প্রতারণা করা যায় আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমরা এখন যে উদাহরণটা দিয়ে আমি শুরু করেছিলাম 1947 সালের দেশভাগ, তখন কিন্তু বাংলাদেশের মুসলমান বলেন তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ সারা বাংলাদেশের, কাদের দেশভাগ দাবি তাদের কোনো অংশই ছিল না। তারা চেয়েছিল ভারতের তৎকালীন যেগুলি প্রদেশ ছিল সেইগুলোর স্বায়ত্তশাসন, প্রয়োজনের স্বাধীনতা, কিন্তু তারা দেশভাগ কখনোই চায় নাই। এবং বদরুদ্দিন উমরের বাবা, যিনি তৎকালীন মুসলিম লীগের প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, আবুল হাসেম সাহেব, তার আত্মজীবনীতে তিনি লিখেছেন যে আমরা কখনোই বাংলা ভাগ চাই নাই, সুতরাং বাংলা ভাগটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশভাগটাকে যদি সাম্প্রদায়িকতা বলি, তারা কিন্তু সেটা চাননি, সুতরাং তাদের তো সাম্প্রদায়িক বলা যায় না। তারা কী চেয়েছিলেন? আত্মস্বার্থ। আত্মস্বার্থটা কি? তারা বলেন ইউরোপ যেমন একটি মহাদেশ, ভারতবর্ষ একটি মহাদেশ। ইউরোপে যেমন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি প্রভৃতি দেশ আছে, এখানেও পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বাংলা প্রভৃতি প্রদেশ আছে। এই আসাম, বাংলা এগুলিকে কী করে স্বায়ত্তশাসন দেওয়া যায়, এইটাই ছিল মূল দাবি 1947 সনের লাহোর প্রস্তাব। সেটাকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে মোহাম্মদ আলী জিন্নার অনুসারী জমিদার, নাইট, সার, প্রজা এরা সবাই মিলে এই কাজটা করে। এখন বলছি যে বর্তমানে এই ধরনের কিছু জুয়াচুরি চলছে, দেশের মানুষের মনে একটা বিক্ষোভ আছে, অর্থাৎ সরকারের নানা ব্যবস্থায় জনগণের মধ্যে বিক্ষোভ আছে। সেটা হতে পারে প্রশাসনের দুর্নীতি, সেটা হতে পারে রাজনৈতিক নেতাদের অতি দ্রুত ধনস্ফীতি করার প্রবণতা, ব্যবসায়ীদের একাধিপত্য। সেদিন রাষ্ট্রপতিও তো বললেন আমাদের এখন রাজনীতিবিদদের মধ্যে ব্যবসায়ীদের প্রাধান্য তৈরি হয়ে গেছে। এখন খোদ রাষ্ট্রপতি যখন বলেন তখন তার কিছু বলতে পারি না, আমরা বললেই তার অপরাধ হয়। রাষ্ট্রপতি নিজে আক্ষেপ করেছেন আর কি, অর্থাৎ এটা তার এক ধরনের পরোক্ষ স্বীকৃতি। আমি বলছি এই কথাটা যদি আজকে টকশোতে আপনি বলেন তাহলে আপনাকে সমালোচনা করা হয়। আমার বক্তব্য হলো এই জাতীয় অনেকগুলো ন্যায়সঙ্গত বিক্ষোভ জনগণের মধ্যে আছে, এবং এইগুলিকেও এখন মূলধন করে যারা বোমা ফোটাচ্ছে তারা এগুলি তাদের রাজনৈতিক কারণে পরিণত করবে যদি আমরা এগুলির সমাধান আলাদা না করি। আমার বক্তব্য পরিষ্কার, দেশে নানা প্রকারের সমাজে বঞ্চনা আছে, বৈষম্য আছে, বিক্ষোভ আছে। যেমন ধরেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে বিতর্ক আছে।
এখন সরকার সেই বিতর্ককে মোটেও আমল না দিয়ে যারা বিতর্ক করছেন তাদেরকে দেশবিরোধী আখ্যা দিয়ে তাদেরকে নির্যাতন করে তাদের মিছিলে পুলিশ প্রহার করে যদি করতে থাকেন, তাহলে হবে কি এর সুবিধাটা যারা দেশবিরোধী সত্যিকারের মুক্তিযুদ্ধ বিরোধী যারা গণতন্ত্র বিরোধী, এমনকি যারা আমরা জঙ্গি বলছি, তারা এই সুযোগটা নিতে পারে। আমি এই জন্যই বলছি গোটা জিনিসটাকে দেখো, এখন একটা দরকার রাজনৈতিক ঐক্য। তো রাজনৈতিক ঐক্য হলে জনগণের কণ্ঠস্বরটা তো শুনতে হবে। দেশে বর্তমানে একটা সংসদ আছে বটে, সেই সংসদের নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কও আছে, কিন্তু সংসদের বাইরেও তো জনগণ আছে, তাদের যে প্রতিনিধিরা আছেন, যাদেরকে আমরা সহজ ভাষায় বলি সিভিল সোসাইটি, দেখে ব্যবসায়ী সমাজ আছেন, দেশে শিক্ষিত সম্প্রদায় আছেন, এবং দেশের নানা সাংবাদিকরা আছেন, তাদের সবার মতামত নেওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে এটাই। কিন্তু এখন যে রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে এই যে রাজনৈতিক ঐক্যের উপর আপনি বারবার জোর দিচ্ছেন, সেটি কতটুকু সম্ভব, সেটি একটা বড় প্রশ্ন। আমি একটু সংক্ষেপে বিশেষ করে গত বছর কি হয়েছিল, এই যে বোমা ফুটতেছিল, আপনার গাড়িতে পেট্রোল বোমা মারা হচ্ছিল, সেইটা শেষ হওয়ার পর হঠাৎ করে আমরা কিছুদিন একটু ঠান্ডা দেখলাম, এখন দেখছি আবার একটা স্ফূর্তি। তাহলে দুটোর মধ্যে একটা যোগাযোগ আছে। অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে এই বিষয়ে খন্দকার শাখাওয়াত আলী আপনারা অভিমত নেব। প্রিয় দর্শক, আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরবো খুব শীঘ্রই। বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জঙ্গি হুমকি নিয়ে। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। বিরতির আগে অধ্যাপক সলিমুল্লাহ খান বলছিলেন যে রাজনৈতিক ঐক্য, কিন্তু বর্তমান আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট যা বিরাজমান, সেই অবস্থায় খন্দকার শাখাওয়াত আলী, আপনি কি মনে করেন যে একটি ঐক্য, যে ঐক্য এই দেশ বিরোধী সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য, সেই ঐক্য সম্ভব? ঐক্য দুটোভাবে হতে পারে। একটা খুব সামারি করে যদি বলি যে সলিমুল্লাহ ভাই যেটা বলবার চেষ্টা করছিলেন, সেটা হচ্ছে একটা এলিট সেটেলমেন্ট দরকার। কিন্তু আমাদের এলিটদের মধ্যে, বিশেষত দুই রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলোর মধ্যে মানে দূরত্বের জায়গাটা এত বেশি হয়ে গেছে, সেই জায়গাটা হওয়াটা কঠিন হয়ে গেছে। এটা বারবারই আমরা বলে এর সমাধান দেখা যাচ্ছে না, টানেলের শেষে কোনো আলো সন্ধান নাই। যেখানে সলিমুল্লাহ ভাই বলবার চেষ্টা করছেন, আমি সমাজতত্ত্বের ছাত্র হিসেবে ওই ভরসার জায়গাটা জনগণের মধ্যেই রাখতে চাই। মানে সোশিওলজিক্যালি আমরা অসাম্প্রদায়িক, এই চরিত্রটাই হচ্ছে আমাদের শক্তির দিক। এবং এর কারণ হিসেবে যদি আপনি দেখেন, তবে দেখবেন যে 2008 সালে যে তরুণরা ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসছে, তারাই কিন্তু যুদ্ধ অপরাধী বিচারটাকে টেনে নিয়ে যাচ্ছে, সমর্থন দিয়ে যাচ্ছে। সেই জায়গাটাই হচ্ছে শক্তির জায়গা। এবং সলিমুল্লাহ ভাই গভর্নেন্সের ইস্যুজে যে জিনিসটা বললেন, আজকে যেটা বাংলাদেশ ব্যাংক এবং ইকোনমিক কাউন্সিলের একটা মিটিং ছিল, সেখানেও কিন্তু এই এজেন্ডাটাই আছে যে বাংলাদেশকে এখন কিন্তু গভর্নেন্সের পার্সপেক্টিভ থেকে ট্র্যাক রেকর্ডটা করতে হবে, ইনস্টিটিউশনের জায়গাটা দিতে হবে। আমি শেষ করব যেই জায়গাটা বলে যে পুলিশ প্রশাসনের এবং আমাদের নিরাপত্তা বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রেখে, এবং তারা খুব ভালো কাজ করছেন, কিন্তু পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে আমাদের জঙ্গিবাদকে যেন আমরা নিয়ে না যাই, তাহলে বাঘ আসছে বলার কাহিনীর পুনরাবৃত্তি ঘটতে পারে। এর জন্য দুটো কাজ খুব জরুরি। সেটি হচ্ছে যে আমাদের স্টেট ক্রাফট অবজেক্টিভিটির জায়গা থেকে জিরো টলারেন্স দেখাচ্ছে জঙ্গিবাদের ব্যাপারে, সেইটা চলতে থাকবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আমাদের যতটুকু যা আছে, তাদের কিন্তু রাষ্ট্রের এবং জনগণের এবং দেশের স্বার্থে হয়ে এই বিশ্লেষণগুলো দিতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্বে আমি অল্প কথায় শেষ করি। আমার কাছে আমাদের খন্দকার শাখাওয়াত যেটা বললেন, আমি শুধু এলিট সেটেলমেন্টের কথা বলি না, আমি যে সত্যিকার অর্থে জনগণকে সম্পৃক্ত করতে হবে। কিভাবে করবেন? ধরুন বর্তমানে দেশে যে উন্নয়ন প্রক্রিয়া চলছে, সরকারের দিক থেকে প্রায় বলা হয় উন্নয়নই হচ্ছে আমাদের আসল লক্ষ্য, যেন গণতন্ত্রটা মুখ্য নয়। গণতন্ত্রের বিকল্পে উন্নয়নকে দেখানোটা আমি মনে করি তত্ত্বগতভাবে ভুল, সেটা করা ঠিক নয়। গণতন্ত্রকে মাস্ট রাখতে হবে। একটা উদাহরণ দিলে পরিষ্কার, ঢাকা শহরে ধরুন প্রাইভেট ট্রান্সপোর্টেশনের পরিমাণ এত বেড়েছে, অথচ পাবলিক ট্রান্সপোর্টেশন নেই। ঢাকা শহরে 10,000 বাস নামালে কী হয়? বর্তমান সরকারের ক্ষমতার মধ্যেও সেটা আছে। মেট্রো রেল করা হচ্ছে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনের যেটা বিকল্প মিডিয়া, সেটা মাঝখানে দেওয়া হচ্ছে না। মেট্রো রেল হবে 2019-এ। ধরেন এই হচ্ছে গণবিরোধী চরিত্রের একটা লক্ষণ, যে পাবলিক ট্রান্সপোর্টেশনের প্রতি কোনো গুরুত্ব। কোনো এক ব্যবসায়ী সেদিন এক সম্মেলনে বললেন এই যে বাস তুলেই দিতে হবে, এইটা একটা। আরেকটা বলি, আমাদের এখানে সাম্প্রদায়িকতা কীভাবে হয়? পাকিস্তান বলে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আদমজিতে বা অন্যান্য জায়গাতে, সবগুলিতেই বিহারি অথবা অবাঙালি শ্রমিকদের ব্যবহার করেছে
পশ্চিম পাকিস্তানিরা। কোনো দাঙ্গায় 50-এর দশক এবং 60-এর দশকে হয়নি ওদের হস্তক্ষেপ ছাড়া। আরেকটা ফ্যাক্টর কিন্তু রয়েছে আমাদের, এটা বলে আমি শেষ করব। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি আমাদের প্রতিবেশী দেশ একটা বড় ভূমিকা পালন করে, এমনকি বার্মার পরিস্থিতিও এখানে বড় ভূমিকা পালন করে। আমি একটা জিনিস শুধু খুব ছোট্ট করে যদি বলেন, একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আপনি যে ঐক্যের কথা বলছিলেন এবং সংসদের বাইরে যে বৃহৎ রাজনৈতিক শক্তির কথা বলছেন, সেটা তো আওয়ামী লীগ এবং বিএনপি পরিষ্কারভাবে ভাষায় বললে, এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি যে এই বিএনপি এবং জামাত ইসলাম এই জঙ্গি এবং সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে ঐক্য হতে পারে না। এই যখন অবস্থান, তখন কি করে আপনারা? আমি তাদের বক্তব্যের সাথে একমত নই। আমার বক্তব্য হলো একটা দেশ চালাতে হলে দেশের জনগণকে আপনার হিসাবের মধ্যে নিতে হবে। এখন এটা ঠিক যে বিএনপির পক্ষে সাধারণ অবস্থায় 30% লোক ভোট দেয়, তাই না? অর্থাৎ বিএনপিকে আপনি ডিসকাউন্ট করে পুরোপুরি একটা ট্রুস যাকে বলা হয়, যুদ্ধবিরতি করতে পারবেন না। এখন যেটা সাময়িক যুদ্ধবিরতি আছে, এটা স্থিতিশীল হবে না। কাজে বিএনপি আর জামাতকে এক করে দেখা ঠিক হবে না আমার বক্তব্য। জাতীয় ঐক্য বলতে আমি বোঝাচ্ছি যে সমস্ত জঙ্গি শক্তি আছে তাদের কেউ কেউ বিএনপির ভিতরে আশ্রিত থাকতেই পারে, কিন্তু সেটাকে আপনার কেমন করে আলাদা করতে হবে সেটা তো আপনার রাজনৈতিক কৌশলের বিষয়। কিভাবে আলাদা করা হবে, এক মিনিটে যদি এই জায়গাটা হচ্ছে দুটো দলের কাছে চ্যালেঞ্জ। যে বিএনপি, আপনি ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট করেছে রিসেন্টলি, ওরা দুটো কথা বলেছে। একটা বলেছে হচ্ছে যে আওয়ামী লীগ যেটা বিএনপিকে নিশ্চিহ্ন করার পথ নিয়েছে, এটা ঠিক না, কারণ এই পলিটিক্যাল স্পেসটা যদি এভাবে করা হয় তাহলে কিন্তু এই জঙ্গিবাদ উৎসাহিত হবে। আবার বিএনপি যদি জামাতের সঙ্গ না ছাড়ে, জঙ্গিবাদের সঙ্গ না ছাড়ে, তাহলে আওয়ামী লীগের পক্ষে এই যে এলিট সেটেলমেন্টের যে প্রসঙ্গটা, আমি বলবো যে শেষ অর্থে কিন্তু এটা এলিট সেটেলমেন্ট। কারণ আমাদের জনগণের, যেটা আমি একমত হয়েই বলছি সলিমুল্লাহ ভাইয়ের সাথে, যেটা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট, সেটা হচ্ছে অন্য জায়গায় নীতির প্রশ্নে। সো আমাদের এখানে একটা রেডিক্যাল ডেমোক্রেটের কিন্তু, যেটা সলিমুল্লাহ ভাই বলবার চেষ্টা করছেন, সেটার কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। সেই রাজনৈতিক শক্তি এই সম্ভাবনাকে টেনে নিতে পারে, সেটা হবে কিনা সেটা দেখা। অনেক ধন্যবাদ খন্দকার সাখাওয়াত আলী এবং অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনাদের দুজনকেই। আপনাদের খন্দকার সাখাওয়াত আলী যেটি বলেছেন, আপনি দুজনে একই প্রসঙ্গে কনক্লুড করার চেষ্টা করেছেন যে রাজনৈতিক সমাধান রাজনৈতিক শক্তিদেরই করতে হবে। আমরাও সেই প্রত্যাশা রেখেই শেষ করছি যে রাজনৈতিক শক্তি যারা দেশ পরিচালনা করছেন, যারা দেশ পরিচালনা ভবিষ্যতে করবেন, তারাই এই জঙ্গি সন্ত্রাসবাদ, যারা রাষ্ট্র এবং রাজনৈতিক দল সবার জন্যই, জনগণের জন্য শত্রু, এই শত্রুকে মোকাবেলা করবে ঐক্যবদ্ধভাবে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি জিরো আওয়ার। যারা আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।